আজ আমি শুরু করছি চলতড়িতের পার্ট 2। এখানে আমি কি কি পড়তে হবে তোমাদের সেগুলো একটু আমি লিখে রেখেছি। দেখো, প্রথমে আসবে আধান, কুলম্বের সূত্র, তড়িৎ বিভব। এটা আমি তোমাদের আগের দিন করিয়েছি। আজকের আমি স্টার্ট করব তড়িৎ প্রবাহ মাত্রা থেকে। ঠিক আছে, প্রথমে আসি তড়িৎ প্রবাহ মাত্রা বলিতে কি বুঝি। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to প্রবাহিত আধান ডিভাইডেড বাই সময়, মানে Q ডিভাইডেড বাই T। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ। এখান থেকে বলতে পারি Q is equal to I into T, অর্থাৎ T সময়ে কতটা আধান প্রবাহিত হবে সেটা আমরা এখান থেকে জানতে পারি। এবারে আসছি তড়িৎ প্রবাহ মাত্রার প্রচলিত দিক। ধরে নাও কোনো একটি কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের এই প্রান্তে আছে উচ্চ বিভব A পয়েন্ট, এটা হলো B পয়েন্ট, এটা আছে নিম্ন বিভবে। এখানে উচ্চ বিভবের পরিমাণ V1, নিম্ন বিভবের পরিমাণ V2। তাহলে প্রবাহ মাত্রার প্রচলিত দিক হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং তড়িৎ প্রবাহ মাত্রা যেদিকে যায় ইলেকট্রিক কারেন্ট তার অপোজিটে আসে। আসলে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তখনই হয় যখন ইলেকট্রিক কারেন্ট চলতে শুরু করে। যখন ইলেকট্রনগুলি গতিশীল হয়। ইলেকট্রনগুলি সর্বদা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তার ফলে কারেন্ট সর্বদা উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে আসে। এটাই হলো এর প্রচলিত দিক। তাহলে ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যায়। ইলেকট্রন যায় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে, তড়িৎ প্রবাহ যাবে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। এবারে আসছি এর একক। দেখো, I is equal to Q divided by T, তাহলে SI পদ্ধতিতে Q এর একক হলো কুলম্ব বাই T মানে সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এখানে সর্বদা অ্যাম্পিয়ার একক না ব্যবহার করে যখন কম তড়িৎ প্রবাহিত হয় মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ারও ব্যবহার করা হয়। 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, এইগুলো। ঠিক আছে, এবারে দেখো এই সংক্রান্ত একটা আমি প্রবলেম দেখাচ্ছি। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to 2 অ্যাম্পিয়ার হলে 1 মিনিটে কত আধান প্রবাহিত হবে? ওই আধানে ইলেকট্রনের সংখ্যা কত হয়? অ্যান্সার আমরা জানি Q সমান I ইনটু T। এখানে I কত দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার। টাইম কত দেওয়া আছে? 1 মিনিট। টাইম আমরা সেকেন্ডে করে নেব, তাহলে এটা হলো 60 সেকেন্ড। তাহলে I এর ভ্যালু 2 ইনটু 60 অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ডকে বলা হবে কুলম্ব, তাই এটা হবে 120 কুলম্ব। এটা গেল ফার্স্ট পার্টের অ্যান্সার। এরপরে আছে দেখো, ওই আধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে? তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে n সংখ্যক ইলেকট্রন হলে তার আধান Q is equal to n into E, অর্থাৎ আমরা বলতে পারি n is equal to Q divided by E। এখানে Q এর ভ্যালু কত আছে না 120, E মানে ইলেকট্রনের আধান, this is equal to 1.6 into 10 to the power -19। এত এটা উপরেও কুলম্ব নিচেও কুলম্ব, এইটা হবে 120 into 6.25 into 10 to the power 18। এতগুলো আধান প্রবাহিত হবে, তোর ইলেকট্রন প্রবাহিত হবে। ঠিক আছে, নেক্সট
তোমাদের এখানে এই প্রসঙ্গে এই ইকুয়েশনের উপরে আগের দিনের একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা একটু বলে রাখি। তোমাদের বলেছিলাম যে 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন আছে, ইলেকট্রনের সংখ্যা কত হবে। n is equal to q divided by e, q মানে 1 কুলম্ব, e মানে by 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, this is equal to 6.25 into 10 to the power 18। তাহলে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা হবে এতগুলো, ঠিক আছে। এরপরে আসছি, তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা হলো, এবারে আসবো ওহমের সূত্র। ওহমের সূত্রটি কি না, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ব্যাখ্যাটা দেখো, ধরে নেওয়া যাক কোনো একটি পরিবাহী আছে, তার এই দিকের বিভব V1, এটা হলো V2, এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে I। ওহমের সূত্র অনুসারে যদি উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, উপাদান কনস্ট্যান্ট থাকে, মানে চেঞ্জ না করা হয়, অন্যান্য ভৌত অবস্থা, সেটা কি জিনিস না, পরিবাহীটির দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, এই সব জিনিসগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তবে এই পরিবাহীর তড়িৎ প্রবাহ I ভ্যারিজ V1 মাইনাস V2। এটাই হলো ওহমের সূত্র। আমি ধরে নিচ্ছি V is equal to V1 minus V2, তাহলে এখান থেকে লিখতে পারি I ভ্যারিজ V বা V is equal to I into R। এটা হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এবারে আসি এর লেখচিত্র। ধরলাম এই দিকে V, এটা হলো x অক্ষ, এই দিকে y অক্ষ বরাবর ধরলাম কারেন্ট I। তাহলে দেখো ভোল্টেজ যত বৃদ্ধি পাবে কারেন্টের পরিমাণও তত বৃদ্ধি পাবে, তাই এর গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। এটা হলো V ভার্সাস I কার্ভ। নেক্সট, এরপরে আসছি, এই যে দেখো এই সমীকরণে একটা নতুন টার্ম অ্যাড করা হয়েছে R, এই R কে বলা হয় পরিবাহীর রোধ। এবারে আসছি রোধের সংজ্ঞা। রোধের সংজ্ঞা আমরা এই ইকুয়েশন থেকেই পেয়ে যাব। রোধের সংজ্ঞা দু রকম ভাবে দেওয়া যায়। কি কি রকম? নাম্বার 1, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে বলা হয় ওই পরিবাহীর রোধ। তাহলে রোধ বেশি মানে বাধা দেওয়ার ক্ষমতাটা বেশি, অর্থাৎ তড়িৎ প্রবাহ কম যাবে। রোধ কম হলে তড়িৎ প্রবাহ বেশি যাবে। তাহলে ফার্স্ট ডেফিনেশনটা কি হলো না, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে তাকে বাধা দিতে পারে, তাকেই বলা হবে ওই পরিবাহীর রোধ। তারপরে আসছি দ্বিতীয় ডেফিনেশন, যেটা এখান থেকে আসবে। এখানে কি আছে না, V সমান I ইন্টু R। আচ্ছা তাহলে দেখো I ইজ ইকুয়াল টু 1 হলে V ইজ ইকুয়াল টু R হবে। অর্থাৎ যে পরিমাণ একক পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য যে পরিমাণ বিভব প্রভেদ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় ওই পরিবাহীর দুই প্রান্তের রোধ, ঠিক আছে। এটা হলো সেকেন্ড ডেফিনেশন। এরপরে আসছি রোধের একক। দেখো R ইজ ইকুয়াল টু V বাই I। V মানে ভোল্ট, I মানে অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার কে বলা হয় ওহম। এইভাবে চিহ্নটা দেওয়া হয়, এটা হলো ওহম। তাহলে রোধের একক হলো ওহম, ঠিক আছে। নেক্সট, এরপরে আসছি এই সংক্রান্ত দু একটা গণিত দেখো, এই প্রবলেমের এই ইকুয়েশনের উপরে দু একটা প্রবলেম। ধরো তোমাকে বলা হলো কোন পরিবাহীর দুই প্রান্তে 12 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহ হয়
2 অ্যাম্পিয়ার, ওই পরিবাহীর রোধ কত হবে? অ্যান্সার। তাহলে কি দেওয়া আছে না ভোল্টেজ দেওয়া আছে, তাহলে V ইজিক্যাল টু 12 ভোল্ট, আর দেওয়া আছে কারেন্ট I ইজিক্যাল টু 2 অ্যাম্পিয়ার। এখন আমরা ওহমের সূত্র থেকে জানি যে V সমান I ইনটু R, অর্থাৎ R ইজিক্যাল টু V ডিভাইডেড বাই I। V মানে 12 ভোল্ট বাই I ইজিক্যাল টু 2 অ্যাম্পিয়ার, দিস ইজ ইকুয়াল টু 12 বাই 2 মানে 6 ওহম। তাহলে ওই পরিবাহীর রোধ কত হবে? 6 ওহম। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি আমি ওহমীয় এবং অওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী কাকে বলে না যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলে ওহমীয় পরিবাহী। যেমন কপার মানে তামা, Ag মানে সিলভার, Fe মানে আয়রন বা স্টিল, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এই সমস্ত যে পদার্থগুলো এগুলো ওহমের সূত্র মেনে চলে, তাই এদেরকে বলা হয় ওহমীয় পরিবাহী। এবারে আসছি অওহমীয় পরিবাহী। কিছু কিছু পরিবাহী আছে যারা ওহমের সূত্র মেনে চলে না, তাকে বলা হয় অওহমীয় পরিবাহী। যেমন ধরো গ্যালিয়াম আর্সেনাইড, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো হলো অওহমীয় পরিবাহী, এরা ওহমের সূত্র মেনে চলে না। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি। আচ্ছা, তাহলে তোমাদের হলো কি ওহমের সূত্র হলো, রোধ হলো। এবারে আসছি ইএমএফ বা তড়িৎচালক বল। তোমরা অলরেডি জেনেছো যে দুই পরিবাহীর দুই প্রান্তে, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হলে তবেই সেখানে তড়িৎ প্রবাহিত হবে। এই যে বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে সেটা কিভাবে তৈরি করা হয়, সেটা দুরকম উপায়ে তৈরি করা হয়। একটা হলো জেনারেটর, বা এটাকে আরো বলা হয় ডায়নামো। ঠিক আছে, জেনারেটর যা, ডায়নামো সেটাই। তার সাহায্যে বিভব প্রভেদ তৈরি করা যায়। জেনারেটর তোমরা কম বেশি সবাই দেখেছো, আমাদের বিভিন্ন বাড়ির অনুষ্ঠানে যে জেনারেটর আছে সেইটাই হলো তড়িৎ বিভব প্রভেদ তৈরি করা, সেটার দ্বারা তৈরি করা হয়ে থাকে। সেখানে অনেক বেশি পরিমাণে ভোল্টেজ তৈরি করা যায়। এবারে আসছি সেকেন্ড, আর একটা উপায় হলো তড়িৎ কোষ। তড়িৎ কোষের সাহায্যেও বিভব প্রভেদ তৈরি করা যায়। তাহলে একটা হলো জেনারেটর বা ডায়নামো। জেনারেটর কাকে বলা হবে না যে তড়িৎ উৎসে সচল যন্ত্রাংশ যুক্ত থাকে তাকে বলা হবে জেনারেটর। তড়িৎ কোষ কাকে বলা হবে না যে তড়িৎ উৎসে কোনো সচল যন্ত্রাংশ থাকে না তাকে বলা হবে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষকে আমরা কি নামে চিনি না ব্যাটারি নামে চিনি। আসলে ব্যাটারি কি না ব্যাটারি হচ্ছে একসঙ্গে অনেকগুলো তড়িৎ কোষকে যুক্ত করলে তাকে বলে ব্যাটারি। আমাদের প্রত্যেকের বাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় ওকে ব্যাটারি বলি বটে, কিন্তু একটি মাত্র ইউনিট হলে তখন তাকে বলতে হবে তড়িৎ কোষ। আর ব্যাটারি মানে হচ্ছে একসঙ্গে অনেকগুলি যুক্ত থাকলে। ঠিক আছে, তো এবারে আমরা এই তড়িৎ কোষ সম্পর্কে জানব। দেখো, তড়িৎ কোষ একেবারে প্রথমে তৈরি করেছিলেন সায়েন্টিস্ট আলেসান্দ্রো ভোল্টা। তাকে বলা হয় ভোল্টীয় কোষ বা ভোল্টাজ সেল। তিনি কি করেছিলেন না একটি পাত্রের মধ্যে অ্যাসিড মিশ্রিত জল নিয়েছিলেন, তার একদিকে ডুবিয়ে দিয়েছিলেন কপার ওয়্যার মানে তামার পাত, আর একদিকে দিয়েছিলেন জিঙ্ক বা দস্তার পাত। এবারে এদের মধ্যে এটা হচ্ছে H2SO4 মানে অ্যাসিড যুক্ত জল, এদের মধ্যে একটা ওয়্যার দিয়ে যোগ করে দিয়েছিলেন। তাতে দেখা গেল এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে।
তবে সেই যে তড়িৎ প্রবাহের পরিমাণটা খুবই কম, 1.02 ভোল্ট। এর পরবর্তীকালে আরো অনেক রকমের তড়িৎ কোষ তৈরি হয়েছে। আমরা বর্তমানে যে তড়িৎ কোষটি ব্যবহার করি সেটাকে বলা হয় ড্রাই সেল। ঠিক আছে, সেটাকে বলা হয় ড্রাই সেল বা শুকনো, ড্রাই মানে শুকনো। এই যে ড্রাই সেল, এই ড্রাই সেলের মূল উপাদান হলো MnO2, এটাকে বলা হয় ইলেকট্রোলাইট। এই MnO2 ড্রাই সেলের মধ্যে আবদ্ধ থাকে, দেওয়া থাকে, এবং এখানে একটা কার্বনের রড থাকে, কার্বন রড। ঠিক আছে, তো বর্তমানে যে ড্রাই সেলগুলো ব্যবহার করি তার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, যেটা তোমরা পেন্সিল ব্যাটারি হিসাবে নিয়ে আসো, অথবা যে এভারেডি ব্যাটারি বলে, সেইগুলো হচ্ছে ড্রাই সেল। ঠিক আছে, এবারে আসছি তড়িৎ ইএমএফ এর সংজ্ঞা। একটি তড়িৎ কোষের বিভব প্রভেদের পরিমাণ বা কতটা বিভব প্রভেদ তৈরি করতে পারে সেটা আমরা জানতে পারি তার ইএমএফ থেকে। ইএমএফ বলতে কি বুঝি না, ধরে নেওয়া যাক একটি তড়িৎ কোষ আছে। তড়িৎ কোষকে আমরা এইভাবে চিহ্নিত করি। আমরা যেটাকে দেখতে পাই ব্যাটারি, সেটাকে যদি আমরা দেখাই তাহলে সেটা অনেকটা এইরকম দেখতে লাগে। এইটার এই দিকটা হলো প্লাস, এই দিকটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এটাকে বলা হয় সার্কিট সিম্বল বা বর্তনী চিহ্ন। আর এটা হলো অ্যাকচুয়াল ব্যাটারিটা দেখতে যেমন হয়, এটা প্লাস, এটা মাইনাস, এটা হলো 1.5 ভোল্ট। ঠিক আছে, এটা ভি ধরে নাও, বা এটাকে আমি ইএমএফ বা তড়িৎচালক বলকে ই ধরলাম। ঠিক আছে, এখন এই তড়িৎচালক বলের সংজ্ঞা কিভাবে দেব না, তড়িৎচালক বলের সংজ্ঞা হলো একটি একক ধনাত্মক আধানকে, মানে +1 কুলম্ব আধানকে, একটি একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ কোষের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ, বাইরের দিক দিয়ে পজিটিভ প্রান্তে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ওই সেলের ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল। ঠিক আছে, মানে এইখান থেকে আমি যদি একটা +1 কুলম্ব চার্জকে নিয়ে আসি, দেখো এটা তো মাইনাস, মানে এ প্লাসকে টানবে, নিজের দিকে টানবে, মাইনাস প্লাসকে নিজের দিকে টানছে। তাহলে তুমি যদি এখান থেকে তাকে নিয়ে আসতে চাও, তোমাকে বাইরে থেকে জোরে, মানে শক্তি প্রয়োগ করে তোমাকে আনতে হবে। এই যতটা পরিমাণে কার্য করতে হচ্ছে সেটাকেই বলা হবে এই দুই প্রান্তের তড়িৎচালক বল। এটা গেল একটি ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন নাম্বার 2, কোনো একটি তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে বলা হয় তড়িৎচালক বল যখন ওই তড়িৎ কোষটি মুক্ত অবস্থায় থাকে। অর্থাৎ মুক্ত অবস্থায় কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎচালক বল। মুক্ত অবস্থা বলতে কি বুঝি না, মুক্ত অবস্থা মানে এই কোষ যদি অন্য কোনো রোধের সঙ্গে যুক্ত না থাকে তাকে বলা হবে মুক্ত অবস্থা। মানে এই কোষের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, সেই মুহূর্তে যে বিভব প্রভেদ সেটাকে বলা হয় তার তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের আমরা দুটো ডেফিনেশন দিতে পারি। এক হচ্ছে একক ধনাত্মক আধানকে মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়। আর 2 নম্বর হচ্ছে কোন তড়িৎচালক বল মুক্ত অবস্থায় থাকলে তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ তাকে বলা হয় তড়িৎচালক বল। এবারে আসা যাক তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি। 1 নম্বর পার্থক্য, ফার্স্ট পার্থক্যগুলো দেখো। নাম্বার 1, এই এর প্রথম পার্থক্য হচ্ছে ডেফিনেশন। এখানে ডেফিনেশনে বলতে হবে কি না, একক ধনাত্মক আধানকে মাইনাস থেকে প্লাসের দিকে আনতে গেলে যতটা কার্য করতে হয়। আর বিভব প্রভেদের ডেফিনেশনে কি বলা হয় না, যে কোনো দুটি পয়েন্টের মধ্যে একক ধনাত্মক আধানকে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়। এরপরে আসছি 2 নম্বর পয়েন্ট, একটি তড়িৎ কোষ সর্বদা বিভব প্রভেদ তৈরি করতে পারে, মানে বিভব প্রভেদ দিতে পারে, কিন্তু বিভব প্রভেদ এর রেজাল্ট, মানে এটাকে আমরা কারণ হিসাবে বলতে পারি, আর বিভব প্রভেদকে তার ফলাফল হিসাবে বলা চলে। ঠিক আছে, তারপরে তড়িৎচালক বল আমরা কারেন্ট প্রবাহিত না হলে মেজার করতে পারি, কিন্তু বিভব প্রভেদ কারেন্ট প্রবাহিত হলে মেজার করা হয়। তড়িৎচালক বল মাপা হয়
পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। দেখো তড়িৎচালক বল মেজার করা হয় পোটেনশিওমিটার, ঠিক আছে, আর বিভব প্রভেদ এটা হলো ইএমএফ, আর বিভব প্রভেদ মেজার করা হয় ভোল্টমিটারের সাহায্যে। এটা হলো এর কারণ, এটা হলো এর ফল। এইটা পরিমাপ করতে গেলে কারেন্টকে জিরো থাকতে হবে, এখানে কারেন্ট নট ইকুয়াল টু জিরো থাকতে হবে, ঠিক আছে। এই হলো এদের মধ্যে পার্থক্য। এরপরে আসছি কোন একটি তড়িৎ কোষ কি পরিমাণ কারেন্ট বা তড়িৎ প্রবাহ দিতে পারে তার সমীকরণ। ধরে নেওয়া যাক একটি তড়িৎ কোষ আছে, এই তড়িৎ কোষের বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলো। এখন কোন একটি তড়িৎ কোষ যে সমস্ত উপাদান নিয়ে তৈরি, এই উপাদানগুলিও একটি রোধ দিতে পারে, তাকে বলা হয় ওই তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ। তাহলে আভ্যন্তরীণ রোধ বলতে কি বুঝি না, আভ্যন্তরীণ রোধ মানে হচ্ছে কোন তড়িৎ কোষের অভ্যন্তরে যে পরিমাণ রোধ সৃষ্টি হয় তাকেই বলা হয় তার আভ্যন্তরীণ রোধ। এখানে তড়িৎচালক বল ধরলাম ই, বাহ্যিক রোধ হলো আর, তাহলে তড়িৎ প্রবাহিত হবে I ইজ ইকুয়াল টু I সমান E ডিভাইডেড বাই স্মল r প্লাস ক্যাপিটাল R। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ, ঠিক আছে। এখানে তাহলে বলতে পারি E ইজ ইকুয়াল টু I ইনটু R প্লাস I ইনটু ক্যাপিটাল R, আর এই যে I ইনটু ক্যাপিটাল R সেটা হলো এই দুটি প্রান্তের বিভব প্রভেদ, মানে এখানে যদি একটা ভোল্টমিটার লাগানো হয় আমরা যেটা পাবো সেটা হচ্ছে I ইনটু ক্যাপিটাল R, তাই এটাকে আমরা V ধরলাম। তাহলে দিস ইজ ইকুয়াল টু IR প্লাস V, ঠিক আছে। তাহলে দেখো এই যে V ভোল্টেজ এটা হলো কার্যকরী বিভব, ঠিক আছে। তাহলে I ইনটু R ইজ ইকুয়াল টু E মাইনাস V, এই যে E মাইনাস V এর মধ্যে V হলো কার্যকরী বিভব, তাহলে এই যে IR এটাকে কি বলা হবে, এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট বলা হয় না, IR টা চলে যায় এইটার ভেতর দিয়ে, অর্থাৎ ওটি ব্যাটারির মধ্যেই নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তার ফলে ওই বিভবটা আমরা পাই না, এই কারণে এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট কাকে বলা হবে না, কোনো একটি ব্যাটারির মধ্য দিয়ে বা কোনো সেলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আভ্যন্তরীণ রোধের জন্য যে পরিমাণ ভোল্টেজ লস হয় তাকেই বলা হয় তার নষ্ট ভোল্ট। তাহলে আমরা কি কি দেখলাম না, ইএমএফ সমান ই, আভ্যন্তরীণ রোধ ইজ ইকুয়াল টু আর, নষ্ট ভোল্ট V0 সমান I ইনটু R, তাহলে কার্যকরী বিভব V ইজ ইকুয়াল টু E মাইনাস V0 মানে E মাইনাস I ইনটু R, এটা হচ্ছে কার্যকরী বিভব। এটিকেই আবার বলা হয় প্রান্তীয় বিভব, একটি ব্যাটারির প্রান্তীয় বিভব বলা হয়, ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে একটা প্রবলেম করে এটা আমি দেখাচ্ছি। কোন কোষের ইএমএফ সমান 2 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ সমান 1 ওহম, ওই কোষকে বাহ্যিক 9 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলে এক নাম্বার নষ্ট ভোল্ট নির্ণয় করো, 2 নম্বর
তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। 3 নাম্বার প্রান্তীয় বিভব নির্ণয় করো। অ্যানসার। প্রথমে আমি এর একটা বর্তনী চিত্র অঙ্কন করলাম। এটা হলো ক্যাপিটাল ই, এটা হলো স্মল আর, এইটা হলো বাহ্যিক রোধ ক্যাপিটাল আর। ঠিক আছে, এখন দেখো ই এর ভ্যালু দেওয়া আছে 2 ভোল্ট, আর ইজিক্যাল টু কত দেওয়া আছে দেখো 1 ওহম। এইটা হলো বাহ্যিক রোধ ক্যাপিটাল আর, দিস ইজ ইজিক্যাল টু 9 ওহম। তাহলে আমি প্রথমে তড়িৎ প্রবাহ বের করব। তাহলে আই দুইটা প্রথমে বার করে দিচ্ছি। আই ইজিক্যাল টু ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, দিস ইজ ইজিক্যাল টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস 9, 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বেরিয়ে গেল। এরপর আসছে 1 নাম্বার নষ্ট ভোল্ট, মানে V0 সমান I ইনটু স্মল আর। I ইজ ইকুয়াল টু 0.2 ইনটু স্মল আর মানে 1, মানে 0.2 ভোল্ট। এরপরে আসছি 3 নাম্বার প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব আমি দুটো ভাবে বের করব। কি কি রকম? প্রথমে আসবো V সমান I ইনটু ক্যাপিটাল আর। I মানে কত দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার, ইনটু R ইজ ইকুয়াল টু 9 ওহম। তাহলে অ্যাম্পিয়ার ইনটু ওহম মানে ভোল্ট, তাহলে এটা হবে 1.8 ভোল্ট। আর এক রকম ভাবে বের করা যাবে, V সমান E মাইনাস V0। E মানে ইএমএফ, V0 হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে এটা হলো 2 মাইনাস 0.2, দেখো নষ্ট ভোল্ট 0.2 বের করা হয়েছে, এটাও হবে 1.8 ভোল্ট। ঠিক আছে, এই হলো ইএমএফ এর উপরে প্রবলেম। নেক্সট, তাহলে তোমাদের এই পোরশনটা হলো। এবারে আসছি রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাবে প্রথমে আসবো নাম্বার 1, দৈর্ঘ্যের প্রভাব। কোন পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হয় রোধের পরিমাণও তত বেশি হয়, তার মানে R ভ্যারিজ L। নাম্বার 2, এবারে আসছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে প্রভাব, বা এটাকে আমি শুধু প্রস্থচ্ছেদ দিলাম। যদি কোনো পরিবাহের প্রস্থচ্ছেদ বেশি হয় তার রোধের পরিমাণ কম হয়, তার মানে R ভ্যারিজ 1/A। নাম্বার 3, উপাদানের উপরে প্রভাব। দেখো এই দুটিকে আমরা যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে পাবো R ভ্যারিজ L ডিভাইডেড বাই A, বা R ইজ ইকুয়াল টু রো L ডিভাইডেড বাই A। ঠিক আছে, এই যে রো, এটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। এটা নিয়ে আমরা একটু পরে জানবো। তো যাই হোক, তাহলে এই রোধাঙ্কের মান নির্ভর করে পরিবাহীর উপাদানের উপরে। যে উপাদানের রোধাঙ্ক কম সেই উপাদানের রোধের পরিমাণও কম হবে। রোধাঙ্ক সব থেকে কম হয় সিলভার, Ag এর রোধাঙ্ক সব থেকে কম হয়, তার মানে রোধের পরিমাণ কম হয়, তাই সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, নেক্সট 4 নম্বরে আসছি উষ্ণতার প্রভাব। কোন পরিবাহী হলে সেই পরিবাহীর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তার রোধের পরিমাণটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে উষ্ণতা এবং রোধের মধ্যে সম্পর্ক হলো RT ইজ ইকুয়াল টু R01 প্লাস আলফা টি। অর্থাৎ এখানে R0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবাহীর রোধ, T মানে
টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, RT ইজ ইকুয়াল টু টি ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবাহীর রোধ। তাহলে কোন একটি পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে রোধ থাকে, টি ডিগ্রি সেন্টিগ্রেডে রোধের পরিমাণটা বৃদ্ধি পায়। এবং আলফাকে বলা হয়, এই আলফাকে বলা হয় পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, তারপরে এরপরে আসছি, এটা হলো উষ্ণতা। এরপরে আসছি চৌম্বক ক্ষেত্রের প্রভাব। 5 নম্বরে চৌম্বক ক্ষেত্রের প্রভাব। কোন কোন পরিবাহী আছে, যেমন ধরো বিসমাথের কুণ্ডলী, বিসমাথের উপর দিয়ে চৌম্বক ক্ষেত্রে, বিসমাথকে চৌম্বক ক্ষেত্রে রাখা হলে তার রোধের পরিমাণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যদি চৌম্বক ক্ষেত্র বাড়ানো হয়, চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করা হলে রোধের পরিমাণও বেড়ে যায়, এবং চৌম্বক ক্ষেত্র কমানো হলে রোধের পরিমাণটা কমে যায়। এটা হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাব। এরপরে আসছি 6 নম্বরে হলো চাপের। তাহলে চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে বিসমাথের রোধ। এরপরে আসছি চাপের প্রভাব। চাপের উপরে নির্ভর করে কোন ক্ষেত্রে, যেমন লিথিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত ধাতুর চাপ বৃদ্ধি পেলে রোধের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে আসছি আলোর প্রভাব। সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলো পড়লে রোধ কমে যায়। সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলো পড়লে রোধ কমে যায়। আলোর তীব্রতা যত বেশি হয়, রোধের পরিমাণ তত কমে যেতে থাকে। ঠিক আছে, তো এই সব জিনিসগুলোর উপরে কোন পরিবাহীর রোধ নির্ভর করে, মূলত নির্ভর করে 3টি বিষয়ের উপরে। এই R = ρL / A। ঠিক আছে, এরপরে আসছি পরিবাহীর রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। তাহলে দেখো, আমরা জানলাম যে R ভ্যারিজ L, অর্থাৎ কোন একটি পরিবাহীর দৈর্ঘ্য বেশি হলে তার রোধের পরিমাণ বাড়ে, দৈর্ঘ্য কম হলে তার রোধের পরিমাণ কম হয়। আবার আমরা জেনেছি R ভ্যারিজ 1/A, অর্থাৎ সরু পরিবাহী হলে তার রোধ বেশি, মোটা পরিবাহী হলে তার রোধ কম হবে। এটাতে R কম, এটাতে R বেশি। ঠিক আছে, তো এইগুলোকে কম্বাইন করে আমরা যেটা পেয়েছিলাম R = ρL / A। এখানে রো কে কি বলা হয়েছিল না, কোন পরিবাহীর পরিবাহিতাঙ্ক, রোধাঙ্ক। এবারে আসছি রোধাঙ্কের সংজ্ঞা। দেখো, A = 1 হলে, A = 1 হলে R = ρ, অর্থাৎ একক দৈর্ঘ্যের কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ একক হলে ওই পরিবাহীর দুই প্রান্তের রোধের পরিমাণকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। একক দৈর্ঘ্যের কোন পরিবাহী একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট হলে তার দুই প্রান্তের রোধকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। এর আরেক রকম সংজ্ঞা কি দেওয়া যেতে পারে, দেখো, ধরে নেওয়া যাক একটি কিউব আছে, কিউব মানে ঘনবস্তু, ঘনক। এই ঘনকের প্রতিটা সাইড হলো 1 করে, এটাও 1, এটাও 1, এটাও 1। তার মানে এর প্রস্থচ্ছেদের পরিমাণটা কতটা হচ্ছে, 1 একক। এর দৈর্ঘ্যের পরিমাণটাও হলো 1 একক। অর্থাৎ আমরা বলতে পারি একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি ঘনকের দুই বিপরীত প্রান্তের রোধের পরিমাণকে বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, এরপরে আসছি রোধাঙ্কের একক। দেখো, ρ = RA / L। তার মানে R এর একক ওহম, A মানে মিটার স্কয়ার, L মানে মিটার, তাহলে এটা হবে ওহম × মিটার। এটা হলো কোন একটি পরিবাহীর রোধাঙ্কের একক। ঠিক আছে, এরপরে আসছি কোন পরিবাহীর পরিবাহিতাঙ্ক কাকে বলে।
পরিবাহিতাঙ্ককে সিগমা দ্বারা ডিনোট করা হয়। পরিবাহিতাঙ্ক হলো 1 ডিভাইডেড বাই রোধাঙ্ক, অর্থাৎ যার রোধাঙ্ক বেশি তার পরিবাহিতাঙ্ক কম, যার রোধাঙ্ক কম তার পরিবাহিতাঙ্ক বেশি হবে। ঠিক আছে, তাহলে পরিবাহিতাঙ্ক বলতে কি বুঝি না, রোধাঙ্কের বিপরীত অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক মানে রোধ বেশি, পরিবাহিতাঙ্ক মানে হলো পরিবাহিতা বেশি। ঠিক আছে, তো এখানে পরিবাহিতাঙ্কের একক কি হবে দেখো, রোধাঙ্কের এককের উল্টোটা হবে 1 ডিভাইডেড বাই ওহম ইনটু মিটার। ঠিক আছে, এটা হচ্ছে একক। এরপরে দেখো, যে পরিবাহীর রোধাঙ্ক কম সেই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বেশি, অর্থাৎ এজি বা সিলভারের পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি হয়। ঠিক আছে, আজকে তোমাদের এতটা পর্যন্তই থাকলো। এর পরবর্তী ডেটে আমি পরের পোরশনগুলো আলোচনা করব। ওকে, বাই।